নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 20শে মার্চ দিদিমণি ইস্তাহার প্রকাশ করেছেন। একগুচ্ছ প্রতিশ্রুতি, সপ্তম বেতন কমিশন লাগু, ডিএর হারে মোটামুটি একটা সমতা, দিদিমণির 10টা প্রতিজ্ঞা। এবার পাড়ায় পাড়ায় স্বাস্থ্যকেন্দ্র হবে, 2-1 বছরের মধ্যে পানীয় জল পৌঁছবে, সবার মাথার উপর ছাদ হবে, আরো হরেকলম্বা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। একটা কৃষির জন্য একটা আলাদা বাজেট ইত্যাদি হবে। একবারও বলেননি যে ক্ষমতায় আসলে আমি আর আমার লোকদের চুরি করতে দেব না, ডাকাতি করতে দেব না, ওইসব বলবেন না তিনি। নিজেদেরকে তারা কি বলবো, বাঙালি সমাজের এক এবং একমাত্র প্রতিনিধি বলে দাবি করছে। আরে সরকারের সর্বাধিনায়িকা দিদিমণি, বাঙালি সমাজের সর্বাধিনায়িকা উনি নন। বাঙালি সমাজ অনেক বড়। ফার্স্ট পাস্ট দ্য পোস্টে আমাদের রাজনীতির অঙ্ক কষা হয়, জেতা হারা নির্ধারিত হয়, কিন্তু ভোটের পার্সেন্টেজ যদি দেখেন যে বেশিরভাগ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল বিরোধী ভোট দিয়েছে। তাই বাঙালির ঠেকা আপনি নেবেন না। আপনি আপনার দলের ঠেকা নিন, ওটা প্রোপ্রাইটারশিপ, ওটা তো কোনো রাজনৈতিক দল নয়, ওখানে ডুওপলি চলে, বাকিরা সব আমচা চামচা বেলচা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন যে নির্বাচন কমিশন সম্পূর্ণ গাজোয়ারি করছে, অসাংবিধানিক কাজ করছে, এভাবে অফিসারদের বদলি করা যায় না, রাজ্যের অন্য রাজ্যে পাঠানো যায় না, প্রশাসনের উপর চাপ পড়ছে। প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছেন। আমার মনে হয় চলবে কিছুদিন, কমিশনের বক্তব্য লাগবে। কমিশনের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করতেই পারেন কমিশনের সিদ্ধান্তকে, এটাও তার মৌলিক অধিকার। দেখা যাক কি হয়। আসলে থরহরি কম্প দশা দিদি বলে। তিনি যে চেনা পিচ, চেনা মাঠে খেলা হবে করে ফুটবল ছোড়েন, তার দলের সবাই স্লোগান দেন খেলা হবে। এবার খেলার মাঠটাকেই তছনছ করে দিয়েছে নির্বাচন কমিশন। যে ছকগুলো দিদিমণি অ্যাপ্লাই করতেন ভোটের ময়দানে, সেই একটা ছকও তিনি এবার অ্যাপ্লাই করতে পারছেন না। যেখানেই তিনি কিছু ছক করতে যাচ্ছেন, নির্বাচন কমিশন ছক ভেস্তে দিচ্ছে। RN রবিকে তো এমনি এমনি আনা হয়নি রাজ্যপাল হিসাবে। লোকভবনে ব্ল্যাক ডায়মন্ডকে তাড়ানো হয়েছে। ব্ল্যাক ডায়মন্ড কম্প্রোমাইজ ক্যারেক্টার। ব্ল্যাক ডায়মন্ডকে সামনে রেখে তৃণমূল ফায়দা লোটবার চেষ্টা করেছিল। ব্ল্যাক ডায়মন্ডের অপসারণের সিদ্ধান্ত অনেকদিন আগেই হয়ে গেছিল। প্রথমে ঠিক ছিল সুপ্রিম কোর্ট থেকে 1 মাস আগে অবসর নিয়েছিলেন, মানে নিজের কার্যকালের মেয়াদ শেষের 1 মাস আগে বেলা এম ত্রিবেদী তিনি রাজ্যপাল হবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। RN রবিকে রাজ্যপাল যে করা হবে সেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছিল, 6 মাস ধরেই আলোচনা চলছিল। RN রবিকে কলকাতায় আনার পিছনে বঙ্গ বিজেপির এক নেতার ভূমিকা আছে, বড় ভূমিকা। তিনি পশ্চিমবঙ্গের বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে খুব একটা কলকে পান না, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তার একটা যোগাযোগ আছে। তিনি একসময় অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন ছিলেন, এখনো আছেন। তিনি কলকাতায় আসেন, সভা সমিতিতে যান, বক্তৃতা করেন, ইন্টেলেকচুয়াল, কিন্তু ওই বিজেপির দলীয় দপ্তরে তার ছায়া পর্যন্ত পড়ে না। সেই ভদ্রলোকের সঙ্গে RN রবির দীর্ঘদিনের সম্পর্ক। তিনি মোটামুটি সূত্র দলের কাজ করেছেন। এই 6 মাস ধরে আলাপ আলোচনার পরে RN রবিকে আনা হয়েছে। একটাই তো উদ্দেশ্য। দিদিমণি সেই উদ্দেশ্যটা কি সেটা পরিষ্কার করে দিয়েছে। নিজেই বলেছেন যে বাংলাতে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে। এটা দিদিমণির উপলব্ধি। দেখুন, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, সবকিছু কমিশনের হতে। কমিশন এখন পুরো প্রশাসনের দায়িত্বভার সামলাচ্ছে। দিদিমণি বললেন যে বাইরের রাজ্য থেকে অফিসার আনলে কি করে হবে? তারা মাটি মানুষকে চেনে না, বুথ চেনে না। কোনো বাইরের রাজ্যের কোনো অফিসারকে এখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়নি। যারা অবজারভার এসছেন তারা বাইরের রাজ্যের, কিন্তু ডিএম, SP,
ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, এডিজি, ল অ্যান্ড অর্ডার সব এ রাজ্যের আধিকারিক। দিদিমণি তাদেরকে ব্রাত্য করে রেখেছিলেন, তারা সেভাবে অনুপ্রাণিত গৃহপালিত হতে পারেননি, তাই তিনি ব্রাত্য করে রেখেছিলেন। কমিশন খুঁজে খুঁজে সেই সমস্ত আধিকারিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন যারা সেইভাবে অনুপ্রাণিত বা গৃহপালিত বলে আমরা এখনো মনে করি না, বঙ্গবাসী মনে করে না, রাজনৈতিক দলগুলোও মনে করে না। এতেই দিদিমণির রাগটা চচ্চর করে বাড়ছে। বলেই দিলেন তার উপলব্ধি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হয়েছে, বিজেপি প্রকাশ্যে বলছে না, ঘুরিয়ে তার সরকারের, তার প্রশাসনের উপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। পশ্চিমবঙ্গে অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক নির্বাচন করতে গেলে প্রশাসনের খোলনলচেকে আমূল বদলানো দরকার। আপনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, সুপ্রিম কোর্টে তো শুনানি আছে এসআইআর নিয়ে। 9 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জনপ্রতিনিধিত্ব আইনে স্পষ্ট করে বলা আছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকা আপডেট করা যায়, তারপর আর করা যায় না। যে হারে কাজ চলছে, আমার মনে হয় 20-22 লক্ষ নামের নিষ্পত্তি তখনও বাকি থাকবে। তাহলে কি হবে? বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। আমি জানি না, আমি কোনো আগাম আন্দাজ করতেও রাজি নই যে সুপ্রিম কোর্ট কি বলবে। সওয়াল জবাব হবে, হতে পারে সুপ্রিম কোর্ট কমিশনের কাছে জানতে চাইবে তারা কি মনে করছে, তখন কমিশনের কোর্টে বল। কিন্তু ভারতবর্ষে অতীতে কোথাও হয়নি যারা অসম্পূর্ণ ভোটার তালিকাকে সামনে রেখে একটা বিধানসভা নির্বাচন হচ্ছে। দেখুন, এসআইআর চলমান প্রক্রিয়া, আমরা কি বলছি, নো এসআইআর নো ভোট, একটা চলমান প্রক্রিয়া, সেটা অর্ধ সমাপ্ত রইল, নির্বাচন হয়ে গেল। যে 20 লক্ষ মানুষ বা 22 লক্ষ মানুষের ভাগ্যের নিষ্পত্তি হলো না, তারা জানতেই পারলেন না যে তারা ভোটার না ভোটার নন। ধরুন 9 এপ্রিল পর্যন্ত, ধরুন যাদের নাম তালিকায় উঠবে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ভোট দেওয়ার যেমন অধিকার আছে, ভোটে দাঁড়ানোর অধিকার আছে। একজন ইন্ডিপেন্ডেন্ট হিসাবে দাঁড়াতে পারেন, তার সেই অধিকারটা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। আমি বলছি এটা সাংবিধানিক প্রশ্ন, এর উত্তর অত সহজে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত এমনও তো হতে পারে, এই যে এত তাম ঝাম, প্রার্থী বাছাই, দেয়াল লিখন, প্রচার, ম্যানিফেস্টো প্রকাশ, সবগুলো আপাতত স্থগিত হয়ে গেল, নির্বাচনটাই হলো না। নির্বাচন হলো পুজোর পরে, নভেম্বরে। লোকভবন তখন প্রশাসনের নিয়ন্ত্রণ হাতে নেবে। দিদিমণি কি সেই আন্দাজে করছেন? তাই বলছেন তার উপলব্ধি হয়ে গেছে, রাষ্ট্রপতির শাসন জারি হয়ে গেছে। কারণ আপনার ট্রাইব্যুনালও তো গঠন হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের নিষ্পত্তি হয়ে গেছে, যাদের নাম বাদ পড়েছে, তারা তো ট্রাইব্যুনালে আপিল করতে পারবে না। এখনো পর্যন্ত সেই ট্রাইব্যুনাল গঠন হয়নি। আধখ্যাঁচড়া প্রক্রিয়া, বহু মানুষের ভাগ্য ঝুলে কিভাবে নির্বাচনটা সম্ভব, এই প্রশ্নটা বিভিন্ন মহলে উঠছে। আমি বহুদিন ধরে বলছি, একটা জটিল সাংবিধানিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে রাজ্য। ইলেকশন কমিশন তার ভোটের তারিখ ঘোষণা করে দিয়েছে। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি কি বলেছেন, আগে কমিশন তারিখ জানাক, তারপরে আমরা দেখব।
এবার সুপ্রিম কোর্টকে দেখতে হবে। মামলা হয়েছে, এর সওয়াল জবাব হবে, এসআইআর নিয়ে মামলা হচ্ছে। তাই এখনো অনেক 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 পথ হাঁটা বাকি। তারিখ ঘোষণা হয়ে গেছেই বলে নির্বাচন হবেই সেই গ্যারান্টি নেই, দেখা যাক। কিন্তু দিদিমণি যে আর্তনাদ করছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে, তার এই উপলব্ধিটা ঠিক। আমি বলবো বাংলা প্রশাসনের উপর তার আর কোনো নিয়ন্ত্রণ এখন নেই। যতদিন যাবে সেই নিয়ন্ত্রণ আরো শিথিল হবে। এবার তো আইসি, ওসি, বিডিও, এসডিও সব বদল হবে ঝাঁকে ঝাঁকে। অনুপ্রাণিত গৃহপালিত পুলিশ প্রশাসনকে নির্বাচনী কাজে রেখে এ বাংলায় কখনো ভোট সুষ্ঠুভাবে সম্ভব নয়। বিগত 12-14 বছরের অভিজ্ঞতা এটা আমাদের শিখিয়েছে। কমিশনও ওই মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে তাদের তথ্য ভান্ডারকে সামনে রেখেই কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছেন কোন কোন আধিকারিক অনুপ্রাণিত, কারা আবার অনুপ্রাণিত এবং গৃহপালিত, কারা সন্ত্রাস দেখলেও চুপ করে থাকে, কারা একেবারে শাসক দলের একেবারে ক্যাডারের মতো আচরণ করেন পুলিশে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে থেকে। তারা যদি ইলেকশন ম্যানেজমেন্টের কাজে থাকে প্রশাসনের পক্ষ থেকে, কোনোদিন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন হয়। কমিশনের বিলম্বিত বোধোদয় হচ্ছে, তাতেই দিদিমণি ঘুম নষ্ট হচ্ছে, স্নায়ুর উপর চাপ বাড়ছে এবং তার উপলব্ধি হচ্ছে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে। শুধু বিজেপি মুখে বলছে না, আসলে দিদিমণি বুঝতে পেরেছেন প্রশাসনের উপর কার্যত আর তার কোনো নিয়ন্ত্রণই নেই। আরো যত দিন এগোবে তত দিদিমণির আর্তনাদ তীব্র হবে এবং তিনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে তার পারিষদ আমাত্যরা একে একে ধীরে ধীরে তার শিবির ছেড়ে বেরিয়ে অন্য শিবিরে আশ্রয় নিচ্ছেন।